গ্রামের পাশে একটি রহস্যময় জঙ্গল, আর সেখানে একজন পুলিশ অফিসারের রহস্যময়ভাবে খুন হয়ে যায়। সেই গ্রামের নতুন একজন পুলিশ অফিসার আসে সেই কেসটা তদন্ত করার জন্য। আর তখনই সেই গ্রামের মানুষজনের কাছে পুলিশ অফিসার জানতে পারে এই গ্রাম থেকে একের পর এক রহস্যময়ভাবে মানুষেরা নিখোঁজ হয়ে যাচ্ছিল। তো পুলিশ সেই কেসটা তদন্ত শুরু করতে থাকে, আর একের পর এক রহস্য তার সামনে ভেসে ওঠে। তো কি ছিল সেই রহস্য, কেনই বা সেই গ্রাম থেকে মানুষ নিখোঁজ হয়ে যাচ্ছিল, সেটাই দেখানো হবে আজকের গল্পে। তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি 2025 সালে তামিল ভাষায় মুক্তি পাওয়া মুভি আদিপাত্রা। মুভির শুরুতেই একটি নিউজ পেপার অফিসকে দেখানো হয়, আর তার সামনে কয়েকজন লোক আন্দোলন করছিল। তারা সেখানে খুব চিৎকার চেঁচামেচি করছিল। ঠিক তখনই অফিসের ভেতর থেকে প্রকাশ নামের একজন লোক বের হয়ে আসে, আর সেখানে নিউজ রিপোর্টার আধাকে সে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে, আমাকে একটু খুলে বলো তো। আধা তাকে সবকিছু খুলে বলতে থাকে, কিন্তু আধা সেখানে কি বলে সেটা আমাদের শোনানো হয় না। এরপরে সেই গ্রামের জমিদার কালিন্দারকে দেখানো হয়, যে তার ছেলের সাথে একটু রাগারাগি করছিল, কারণ কালিন্দারের ছেলে শেখর কালিন্দারের কথা মতো কোনো কাজই করে না। কালিন্দার শেখরকে বলে, আমি তোমাকে এর আগেও একটা কাজ দিয়েছি, কিন্তু তুমি সেই কাজটা ঠিকঠাকভাবে করনি, কিন্তু কেন? শেখর বলে, আমি কাজটা করার পুরোপুরি চেষ্টা করেছি, এখন আমার দুর্ভাগ্য কাজটা যদি ঠিকঠাকভাবে না হয় তাহলে আমি কি করব। তখনই শেখরের মা সেখানে চলে আসে, তাদের চা দিতে থাকে, কিন্তু শেখর তার বাবার কথায় রেগে গিয়েছিল, তাই চা না নিয়ে সেখান থেকে সে চলে যায়। এরপরেই সেই গ্রামের পুলিশ স্টেশনকে দেখানো হয়, যেখানে পুলিশ অফিসার রামাপ্পার কাছে দুইজন গ্রামবাসী আসে, আর তারা বলতে থাকে, স্যার, আমার বাইকটা চুরি হয়ে গেছে, গতকালকেও বাইকটা আমার কাছেও ছিল, কিন্তু আজকে সেটা আমি আর খুঁজে পাচ্ছি না। রামাপ্পা পুরো ঘটনা শোনার পরে বলে যে ঠিক আছে, আমি মিসিং কমপ্লেনটা লিখিয়ে নিচ্ছি, আর তুমি তোমাদের বাইকটাও খুঁজে পেয়ে যাবে, কিন্তু এর জন্য আমাকে 500 টাকা দিতে হবে। আর গ্রামবাসীরা সেই টাকা দিতে রাজিও হয়ে যায়। ঠিক তখনই সেই থানার নতুন এসআই বিক্রম সেই থানায় চলে আসে। বিক্রম থানায় আসার পরেই সেই দুজন গ্রামবাসীকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখে, আর বিক্রমও থানায় আসার সাথে সাথে তার কাজ শুরু করে দেয়। সেই দুইজন গ্রামবাসী কি সমস্যা নিয়ে থানায় এসেছে সেটা জিজ্ঞেস করে। তখনই পুলিশ অফিসার রামাপ্পা বলে, স্যার, এদের বাইক মিসিং হয়ে গেছে, আর সেই মিসিং রিপোর্ট লেখানোর জন্যই তারা থানায় এসেছে। তখনই অন্য একজন কনস্টেবল সেই মিসিং রিপোর্টটা লেখাতে শুরু করে, যে বাইকের বিবরণ, বিভিন্ন জিনিসপত্র। মিসিং রিপোর্ট লেখানোর পরেই সেই দুইজন লোক রামাপ্পাকে জিজ্ঞেস করে, স্যার, 500 টাকা কাকে দেব? বিক্রম টাকার কথা শোনার পরেই তাদের জিজ্ঞেস করে, তোমরা কি মিসিং কমপ্লেন লেখানোর জন্য 500 টাকা করে নিচ্ছ? তখনই রামাপ্পা বলে, না স্যার, আপনি ভুল বুঝছেন। তখনই রামাপ্পা তাদের বলে, কোনো টাকা দিতে হবে না, তোমরা এখান থেকে চলে যাও। এরপরেই রামাপ্পা বিক্রমকে বলে, স্যার, এরা গ্রামের সহজ সরল মানুষ, তাই না চাইতেই তারা টাকা দিয়ে বসে। এরপরেই দেখা যায় থানায় সেই সাংবাদিক আধা চলে আসে, এবং সে বিক্রমের সাথে কথা বলতে থাকে। বলে, এর আগের এসআই বিশ্বনাথের সাথে আমার কথা হয়েছে, উনি কখনোই সুইসাইড করার মতো লোকই নয়। এছাড়া তার মৃত্যুটা দেখে আমার মনে হয়েছে তাকে খুন করা হয়েছে। আপনার এই ব্যাপারে কি মনে হয়? বিক্রম বলে, আমি মাত্রই থানাতে জয়েন করলাম, এখন আমি কেস ফাইলটাই পড়িনি, আর এখন যখন আমি এখানে চলে এসেছি নিশ্চয়ই আমি কেসটা সলভ করে ফেলবো, কিন্তু সেই কেসের অগ্রগতি সম্পর্কে আপনার মতো রিপোর্টারদের কোনো ইনফরমেশন দিতে আমি আগ্রহী নই, যারা তিলকে তাল বানিয়ে নিউজ করে শুধুমাত্র নিজেদের স্বার্থ হাসিলের জন্য। আর এরপরেই বিক্রম সেখান থেকে থানার ভেতরে চলে আসে। এরপরেই বিক্রম আর রামু গ্রামের একটি দোকানে চলে আসে, যেখানে কয়েকজন লোক দোকানে বসে কথা বলছিল। তখনই বিক্রম সেখানে চলে আসে, আর একজন লোককে জিজ্ঞেস করে, তুমি কি শেখরের বাড়ি ঠিকানা জানো? লোকটা বলে, হ্যাঁ। বিক্রম বলে, তাহলে আমাদের সেখানে নিয়ে চলো। ঠিক তখনই শেখর এবং তার লোকেরা সেখানে চলে আসে, তারপরও পুলিশ জিপ নিয়ে। আসলে এই পুলিশ জিপটা নষ্ট হয়ে গিয়েছিল, সেটা রিপেয়ারিং করার জন্যই তাদের কাছে দেয়া হয়েছিল, আর এই জন্যই শেখর এবং তার লোকেরা সেটা ঠিক করে টেস্ট ড্রাইভ করছিল। শেখর এবং তার লোকেরা সেখানে এসেছিল কিছু মালামাল নেয়ার জন্য। সেই মালামালগুলো গাড়িতে রাখা হয়। শেখর চেয়েছিল সেই বক্সটা নামিয়ে রেখে তারপরে পুলিশ জিপটা পুলিশদের কাছে দিয়ে দেবে, কিন্তু বিক্রম সেই বক্সটা সহ পুলিশ জিপটা নিজের সাথে নিয়ে যায়। এতে শেখর রেগে শুধু তার দিকে তাকিয়েছিল। এরপরেই সিন কাট হয়ে যায়। আধা এবং তার সহকারী চলে আসে একটি সরকারি হাসপাতালে, আর সেখানে থাকা চান্দু নামের আরো একটি লোকের সাথে আধার আই কন্টাক্ট হয়। তাদের দেখে বোঝা যাচ্ছিল তাদের মধ্যে আগে থেকেই কথা হয়েছিল। এরপরে আধা সেই সরকারি হসপিটালের ডক্টরের সাথে কথা বলে, আর বলে,
আমাকে চান্দু সবকিছু বলে দিয়েছে এই সরকারি হসপিটালে চিকিৎসার নামে কি চলছে। যদিও সরকারি হসপিটাল হিসেবে রোগীদের কাছ থেকে কোনো টাকা নেওয়ার নিয়ম নেই, কিন্তু আপনারা চিকিৎসার বদলতে তাদের কাছ থেকে টাকা নিচ্ছেন। সেই ডক্টর বলে, ম্যাডাম আপনার কথাও ভুল হচ্ছে, আমরা টাকা নিচ্ছি না, বাইরে সাইনবোর্ড লাগানো রয়েছে। আর এটা নিয়েই সেখানে ডক্টর এবং আধার মধ্যে কথা কাটাকাটি হতে থাকে। ঠিক ওই সময়টাতে বিক্রম এবং রামু পুলিশ জিপ নিয়ে সেই সরকারি হসপিটালে চলে আসে এবং শেখর যে বক্সটা গাড়িতে তুলেছিল সেই বক্সটা সে চান্দুকে দিয়ে দেয় আর বলে, এটা কাজে লাগাও। এরপরেই বিক্রম কথা বলে সেই হসপিটালের ডক্টরের সাথে। বিক্রম ডক্টরকে জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় আগের এসআই বিশ্বনাথের মৃত্যুটা স্বাভাবিক নাকি মার্ডার? তখন সেই ডক্টর বলে, আমরা পোস্টমর্টম রিপোর্ট থেকে জানতে পেরেছি তার হার্ট ফেলিওর হয়েছিল, হার্ট অ্যাটাক করেছিল। আসলে যখন সে মারা গিয়েছে তার আগে সে প্রচণ্ড মদ খেয়েছিল। আর আমাদের এই হসপিটালটা খুবই ছোট, এখানকার সুবিধাও খুবই লিমিটেড। শহরের মতো এখানে আমরা সুযোগ সুবিধা পাই না, তাই বিশ্বনাথের বডিটা শহরের একটি হসপিটালে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন সেখান থেকে রিপোর্ট আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে, আর সেটাই হবে ফাইনাল রিপোর্ট। এরপরেই সেই গ্রামের জমিদার কালিন্দারকে দেখানো হয়, যে কুয়োর পানিতে পড়া নারকেলগুলোকে একজন লোকের সাহায্যে উঠাচ্ছিল। ঠিক তখনই কালিন্দারের মনে হতে থাকে পেছন থেকে হয়তোবা কেউ তাকে ধাক্কা দিতে পারে। সে হুট করেই যখন পেছনে তাকায় সে কাউকেই দেখতে পায় না, কিন্তু তার মনে হচ্ছিল যে তার পাশে কেউ দাঁড়িয়েছিল। তখনই কালিন্দার ভালো করে দেখতে দেখে দূরে কয়েকজন লোক তারই বাগানে কাজ করছে, কিন্তু তারা হুট করে এতটা কাছে বা এত দূরে চলে যাওয়া সম্ভব নয়। কালিন্দার একটু দ্বিধায় পড়ে যায়। সিন কাট হয়ে যায়। রাতের বেলায় বিক্রম আর রামুকে দেখা যায় কালিন্দারের বাড়ির দিকে আসছিল। যখনই তারা জঙ্গলের মাঝ দিয়ে গাড়ি নিয়ে আসছিল, হঠাৎ করেই রামুর মনে হতে থাকে গাড়ির সামনে কেউ চলে এসেছে। সে সাথে সাথে গাড়িটাকে ঘুরিয়ে ফেলে, আর একটুর জন্য হলেই সে গাড়িটা অ্যাক্সিডেন্ট করত। কিন্তু তাদের ভাগ্য ভালো, তারা অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। আর এতে করে বিক্রম রেগে যায়, রামুকে জিজ্ঞেস করে, তুমি কি করছো এটা? একটু হলেই আমরা অ্যাক্সিডেন্ট হয়ে যেতাম। রামু বলে, আমার মনে হচ্ছিল যে গাড়ির সামনে কেউ চলে এসেছে। বিক্রম বলে, কোথায়? তুমি কি গাড়ির সামনে কাউকে দেখতে পাচ্ছ? এটা শুধুমাত্র তোমার মনের ভুল, ঠিকঠাকভাবে গাড়ি চালাও, না হলে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। রামু বলে, হ্যাঁ ঠিকই বলেছেন, হয়তো আমার ঘুম পাচ্ছে, তাই আমি ঘুমের চোখে ভুল কিছু দেখেছি। আর অবশেষে তারা গাড়ি নিয়ে কালিন্দারের বাড়িতে চলে আসে। আর দেখা যায় কালিন্দারের বাড়িতে শেখর এবং তার লোকেরা আগেই বসেছিল। তারা বিক্রমকে দেখে রাগের চোখে তাদের দিকে তাকিয়ে থাকে। অন্যদিকে কালিন্দার বিক্রমকে মদ খেতে দেয় আর বলে, এইটা আমার ছেলে শেখর, ও আগে শহরে থাকতো আর এখন গ্রামে থাকছে। ও একটু রাগী টাইপের ছেলে, কখন কোথায় কি বলতে হবে সেটা জানে না, হুটহাট করে রাগ করে বসে। আপনাকে ও যদি কখনো কিছু বলে থাকে আপনি সেটা কিছু মনে করবেন না। আগের এসআই বিশ্বনাথ মারা গেছে, আপনি সেটার ব্যাপারে ইনভেস্টিগেশন করুন আর কেসটা দ্রুত সলভ করার চেষ্টা করুন, যাতে করে গ্রামবাসীদের মনে যে ভয় রয়েছে সেটা দূর হয়ে যায়। বিক্রম বলে, আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না, যেহেতু আমি এখানে চলে এসেছি, বিশ্বনাথের মৃত্যুটা কিভাবে হয়েছে সেটা স্বাভাবিক নাকি মার্ডার, আর যদি মার্ডার হয় তাহলে কারা তাকে মার্ডার করেছে সবকিছুই আমি খুঁজে বের করব, এমনকি দোষী হলে তাকে শাস্তিও পেতে হবে। বিক্রম এবং রামু সেখান থেকে চলে আসে। পরদিনই দেখা যায় থানার ভেতরে কার্পেন্টার চলে আসে, তাদের কিছু কাজ করা ছিল, তারা সেটাই করতে থাকে। তখনই বিক্রম সেখানে চলে আসে আর রামুকে ডাকে, বলে, এর আগের এসে বিশ্বনাথের গানটা কিভাবে মিসিং হয়েছিল। রামু বলে, সেদিন আমরা রাতে থানায় ছিলাম, অনেক রাত পর্যন্ত আড্ডা দিয়েছিলাম, সেখানে আমরা কিছুটা ড্রিঙ্কসও করেছিলাম। তখনই বিশ্বনাথ স্যারের কাছে একটা কল আসে, জঙ্গলে একজন মহিলার লাশ পাওয়া গেছে। কলটা পেয়ে আমরা সাথে সাথে জঙ্গলে চলে যাই সেই কেসটা ইনভেস্টিগেশন করার জন্য। আর সেখান থেকে সব ফর্মালিটিস শেষ করে যখন আমরা থানায় ফিরি তখন ভোর 5টা বেজে গিয়েছিল। এই জন্য আমরা সবাই থানায় থেকে গিয়েছিলাম। বিশ্বনাথ স্যার তার গানটা টেবিলে রেখেই ঘুমিয়েছিল, কিন্তু যখনই সে ঘুম থেকে ওঠে টেবিলে আর গানটা ছিল না। আর এই গান হারিয়ে যাওয়ার জন্য বিশ্বনাথ স্যারকে কয়েকদিনের জন্য সাসপেন্ড করা হয়েছিল। সবকিছু শোনার পরে বিক্রম বলে, ঠিক আছে, এখন আমার জঙ্গলের সেই জায়গাটা যাব যেখানে সেই মহিলাটার লাশ পাওয়া গিয়েছিল। এটা শুনে রামু ভয় পেয়ে যায়। সে বিক্রমকে নিষেধ করে, কিন্তু বিক্রম কোনো কথাই শোনে না, সেখানে সে যাবেই। অবশেষে আপু নামের একজন লোককে নিয়ে রামু, আপু এবং বিক্রম জঙ্গলের সেই গহীনে চলে যায়। দেখা যায় সেখানে যাওয়ার পরে আপু রামু দুজনেই ভয় পাচ্ছিল, এমনকি আপু বিক্রমকে বলে, স্যার আমাদের এর থেকে বেশি দূর যাওয়া ঠিক হবে না। কিন্তু বিক্রম কথা শুনছিল না, সে একাই যেতে শুরু করে। তাই বাধ্য হয়ে রামু এবং আপু
তারাও বিক্রমের পিছু পিছু যেতে শুরু করে, কিন্তু হঠাৎ করেই গহীন জঙ্গলের ভেতরে বিক্রমের সামনে একটা ডাল ভেঙে পড়ে, আর এতে রামু এবং আপু দুজনেই ভয় পেয়ে যায়। তখন তারা বিক্রমকে রিকোয়েস্ট করে, স্যার এই জঙ্গলটা একেবারেই ভালো নয়, আপনি এখান থেকে চলে আসুন। বিক্রম অবশেষে তাদের কথা শুনে আর সেখান থেকে তারা চলে আসে। এরপরে রাতের বেলা সেই গ্রামে ভূতাকালাম নামের একটি অনুষ্ঠান হচ্ছিল, আর সেই অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আপুও সাজছিল। ঠিক তখনই সেখানে বিক্রম এবং রামু চলে আসে, আর রামু আপুকে সেখানে বিক্রমের কাছে নিয়ে আসে। বিক্রম আপুকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এই গ্রামের মানুষ এত ভয় কেন পাচ্ছে, আর এই গ্রামটা আমার অস্বাভাবিক কেন মনে হচ্ছে? আপু তখন বলতে শুরু করে, অনেক বছর আগে এই গ্রামের জঙ্গলের ভেতরে মার্কান্ডি নামের একটি পরিবার এসে থাকতে শুরু করে, আর তাদের পরিবারে ফুটফুটে একটি সন্তান হয় যার নাম ছিল জর্জ। তাদের সংসারটা সুখেরই ছিল, কিন্তু হঠাৎ করে একদিন তাদের ঘরে আগুন লাগে, আর সেটা পুরো ছারখার হয়ে যায়, আর সেই আগুনে তারা সবাই নিহত হয়, মারা যায়। আর ঠিক এর পরে থেকেই সেই জঙ্গলে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। সবাই বলতে থাকে জর্জের আত্মা সেই জঙ্গলে ব্রহ্মা রাক্ষস হয়ে ঘুরে বেড়াচ্ছে। বিক্রম জিজ্ঞেস করে, তুমি কি কখনো সেই ব্রহ্মা রাক্ষসকে নিজের চোখে দেখেছো? আপু বলেন, না আমি চোখে দেখিনি, কিন্তু আমার সাথে যে সেই জঙ্গলে অনেক ভয়ানক একটা ঘটনা ঘটে। একদিন আমি এবং আমার স্ত্রী জঙ্গলের ভেতর দিয়ে শহরের দিকে যাচ্ছিলাম। এরপর আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে টায়ার্ড হয়ে যাই। সেই জঙ্গলে একটি গাছের পাশে বসে বিশ্রাম নিতে থাকি। ঠিক তখনই হঠাৎ করে আমার মনে হতে থাকে পেছন থেকে আমাদের দিকে কেউ আসছে। আমি যখনই ফিরে তাকাই সেখানে কেউ ছিল না। এরপরে যখন আমি আবার আমার স্ত্রীর দিকে তাকাই তখন আমি হতবাক হয়ে যাই, কারণ আমার পাশে বসে থাকা স্ত্রী এক মুহূর্তের মধ্যে উধাও হয়ে যায়। আমি অনেকক্ষণ সময় ধরে সেই জঙ্গলে খুঁজে বেড়াই, কিন্তু তার কোনো হদিসই ছিল না। একটু পরে আমি ভয় পেয়ে সেখান থেকে চলে আসি। এর ঠিক এক সপ্তাহ পরে আমার স্ত্রীর পক্ষ থেকে আমি একটা চিঠি পাই। সে বলেছিল, আমি আর তোমার ঘরে কখনোই ফিরবো না। বিক্রম আর রামু সেখান থেকে চলে আসে। পরদিন বিক্রম আর রামু সেই গ্রামের আরও একটি পরিবারের কাছে চলে যায় এবং গ্রামের মানুষ কেন ভয় পাচ্ছে সে কারণটা জিজ্ঞেস করে। সেই পরিবারে একজন মহিলা এবং তার মেয়ে থাকতো। মহিলাটি বলে, গ্রামের সবাই বলাবলি করে এই জঙ্গলের ভেতরে ব্রহ্মার রাক্ষস থাকে, আর এই জন্য সবাই ভয়ে থাকে কখন গ্রামের মানুষকে সেই ব্রহ্মার রাক্ষস আক্রমণ করে। সেই মেয়েটি বলে, হ্যাঁ আমিও শুনেছি, আর এই জন্যই আমরা রাত্রে ঘর থেকে বের হই না। বিক্রম বলে, ঠিক আছে, সাবধানে থাকবেন। এরপরেই জার্নালিস্ট আধা তার অফিসে চলে আসে। সেখানে প্রকাশ তাকে বলে, আমরা এখানে নিউজ পেপারের অফিস খুলেছি সমাজসেবা করার জন্য নয়, বরং নিউজ ছাপানোর জন্য। কোনো নিউজ ছাপানোর আগে কখনোই তুমি পুলিশের সাথে সেটা ইনফরমেশন শেয়ার করবে না। আধা বলে, স্যার এটা তো আমাদের দায়িত্ব, যদি ইনভেস্টিগেশন ঠিকঠাক হয় তাহলেই অপরাধীদের ধরতে পারবে পুলিশ, আর এই জন্য পুলিশদের আমাদের সহায়তা করা দরকার। প্রকাশ তখন বলে, যখন আমি তোমার বয়সী ছিলাম তখন আমিও তোমার মতো ভাবতাম, কিন্তু এরপর আমি বুঝতে শিখেছি যে সমাজে টিকে থাকতে হলে, বেঁচে থাকতে হলে শুধুমাত্র টাকাই দরকার, আর সেই টাকা ইনকাম করতে হলে আমাদের মাঝে মধ্যে নিজের দিকটা বুঝেও কাজ করে নিতে হয়। ঠিক তখনই সঞ্জু নামের একজন লোক প্রকাশকে কল করে এবং সে কেমন আছে সেটা জিজ্ঞেস করে, কিন্তু প্রকাশ বলে, আমার এত কথা বলার সময় নেই। প্রকাশ বলে, আমি খবরটা নিউজ পেপারে ছাপিয়ে দেব, তুমি দেখে নিও। প্রকাশ এখানে কোন নিউজের কথা বলেছে সেটা বলা হয় না। এরপরেই সিন শিফট হয়ে যায় থানায়। বিক্রম এবং রামুকে দেখানো হয়। ঠিক ওই সময়টাতে রামুর ছেলে থানায় চলে আসে। আসলে সে আজকে কস্টিউম পরেছিল, তার স্কুলে আজকে একটা নাটক হবে, আর সেই নাটকে সেও একজন পুলিশ অফিসারের ভূমিকায় পালন করবে। আর এতে রামু অনেক খুশি ছিল। কথাটা শুনে বিক্রমও খুশি হয়। রামু স্কুলে যেতে চায় তার ছেলের নাটক দেখার জন্য, আর এই জন্য সে একদিনের ছুটি চায়। বিক্রমও খুশি হয়ে তাকে ছুটি দিয়ে দেয়। আর তখনই বিক্রমের ছোটবেলা আমাদের দেখানো হয়। বিক্রম ছোটবেলা থেকেই তার বাবা মায়ের আদর ভালোবাসা পায়নি, কারণ সে অনাথ ছিল আর অনাথ আশ্রমেই বড় হয়েছে। কিন্তু ছোটবেলা থেকেই বিক্রম তার বাবা মাকে অনেক বেশি মিস করত, সবসময় সে তাদের কথাই ভাবত। তখনই অনাথ আশ্রমের একজন লোক বিক্রমকে বলেছিল, যদি বিক্রম বড় হয়ে একজন পুলিশ অফিসার হয় তবে সে তার বাবা মাকে খুঁজে বের করতে পারবে। আর এই জন্যই বিক্রম বড় হয়ে নিজের বাবা মাকে খুঁজে বের করার জন্য পুলিশ অফিসার হয়েছে। তখনই অন্য একজন কনস্টেবল বিক্রমকে একটি নিউজ পেপার দেখায় আর বলে, স্যার আমাদের থানার নিউজ পেপারে ছাপা হয়েছে, আর সেখানে বলা হয়েছে আমাদের থানা থেকে একটি গান মিসিং হয়েছে। বিক্রম সাথে সাথে সেই নিউজ পেপারের অফিসে চলে আসে, যেটা ছিল প্রকাশের। বিক্রম প্রকাশকে বলে, গান মিসিং হওয়ার নিউজটা তোমরা কেন ছাপিয়েছো? এটা তো ছাপানোর আগে আমাদের সাথে কথা বলা উচিত ছিল।
প্রকাশ বলতে থাকে, থানা থেকে গান গায়েব হয়েছে, সেই খবরটা আমরা অবশ্যই নিউজ পেপারে ছাপাবো। বিক্রম বলে, তোমার এই নিউজ দেখার পরে মানুষরা আরো বেশি ভয় পেয়ে যাচ্ছে। প্রকাশ বলে, যেটা ঘটেছে সেটা সবার জানা দরকার, আর নিউজটা ছাপিয়ে আমরা ভুল কি করেছি বলতো। তখনই বিক্রম বলে, ঠিক আছে, তুমিও সব দিক থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, যদি কখনো তুমি আমার হাতে পড়ো তাহলে তুমি বাঁচতে পারবে না, কথাটা মাথায় রেখো। কথাটা বলে বিক্রম সেখান থেকে চলে আসে। কিন্তু বিক্রম সেখান থেকে চলে যাবার পরেই প্রকাশকে একটু চিন্তিত দেখা যায়, মনে হচ্ছিল সে কিছু লুকাচ্ছে। ঠিক তখনই সেই অফিসে সঞ্জু নামের একজন লোক চলে আসে, আর সঞ্জু প্রকাশকে একটা ব্রিফকেস দেয় আর বলে, এখানে 5 লাখ টাকা রয়েছে। তখনই প্রকাশ তাকে বলে, তোমার কাছে কি মনে হয় আমরা এখানে ভিক্ষা করতে বসেছি? তুমি যে কাজটা করেছো সেটা অবৈধ, আর সেই ইলিগাল বিজনেস করে তুমি কোটি কোটি টাকা ইনকাম করবে, আর তার থেকে আমার শুধুমাত্র 10 লাখ টাকা চাই, 1 টাকাও কম হবে না। আর এটা না করলে আমি তোমার জন্মকুণ্ডলী সহ পেপারে ছাপিয়ে দেব। আর এতে রেগে যায় সঞ্জু আর বলে, তুমি সাবধানে থেকো, ভবিষ্যতের দিনগুলোতে তোমার সাথে যে কোনো কিছু ঘটতে পারে, আমার সাথে পাঙ্গা নিয়ে তুমি কাজটা ভালো করলে না। সেখান থেকে সঞ্জু চলে আসে আর নিজের লোকদের কল দেয় আর বলে, তোমরা তৈরি থেকো। সিন কাট হয়ে যায়। এর পরের দিন রাতের বেলায় দেখা যায় রামু এবং বিক্রম পুলিশ জিপ নিয়ে কোথাও যাচ্ছিল। হঠাৎ করেই তারা রাস্তার মাঝে আরো একটি বন্ধ গাড়ি দেখতে পায়। কয়েকবার হর্ন বাজানোর পরেও গাড়িটা সাইড না দিলে অবশেষে রামু সেই গাড়িটা যেয়ে চেক করে, আর তখনই দেখতে পায় সেই গাড়ির ভেতরে একটা লাশ পড়ে রয়েছে, আর সেই লাশটা আর কেউ নয়, সেই জার্নালিস্ট প্রকাশের। আর প্রকাশের মৃত্যুর খবর শুনে সাথে সাথে সেখানে চলে আসে তার মেয়ে আর কাঁদতে শুরু করে। অন্যদিকে প্রকাশের ডেড বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দেওয়া হয়। পরদিন দেখা যায় বিক্রম এবং রামু আবারও কোথাও যাচ্ছিল। রামু বিক্রমকে জিজ্ঞেস করে, স্যার, আপনি শহরে পোস্টিং নিয়ে ভালো টাকা ইনকাম করতে পারতেন, তারপরও কেন এই গ্রামে এসেছেন? বিক্রম বলে, এর কারণটা আমিও জানি না, কিন্তু এই গ্রামের প্রতি আমার অদ্ভুত একটা টান রয়েছে, আর এটা আমি ভেতর থেকে অনুভব করি, হয়তো তাই এখানে আমি চলে এসেছি। পরদিনই দেখা যায় পোস্টমর্টম রিপোর্ট চলে আসে, আর সেটা নেয়ার জন্য বিক্রমকে থানায় খবর দেওয়া হয়। বিক্রম এবং রামু হসপিটাল আসতে শুরু করে, কিন্তু দেখা যায় বিক্রম এবং রামু হসপিটালে আসার আগেই হসপিটালে পৌঁছে যায় আধা। আর সেখানে হসপিটালের ডক্টর তাকে পোস্টমর্টম রিপোর্ট দিতে না চাইলে সে তাকে গান দেখিয়ে ভয় দেখায় এবং পোস্টমর্টম রিপোর্টটা দেখে সেখান থেকে চলে যায়। এরপরেই বিক্রম সেখানে চলে আসে আর পোস্টমর্টম রিপোর্টটা নিয়ে চলে যায়। এরপরেই দেখা যায় প্রকাশ বিক্রম এবং বিশ্বনাথ দুটো কেসে ইনভেস্টিগেশন করছিল, আর এইসব কেসের সাথে যারা জড়িত ছিল তাদের ইন্টারোগেশন করতে থাকে। বিশ্বনাথের ড্রাইভারকে সে জিজ্ঞেস করে যে এই ব্যাপারে সে কি জানে। বিশ্বনাথের ড্রাইভার বলে, আমি তার হয়ে 1 বছর ধরে কাজ করছি, আর এই 1 বছর আমি জানি সে অনেক বেশি মদ পান করে। যেদিন সে মারা গিয়েছিল সেদিন রাতেও সে অনেক বেশি মদ পান করেছিল। আমি তাকে বাসায় রেখে এসেছিলাম, আর এরপরে যখন পরদিন সকালে আমি তাকে নিতে যাই তখনই আমি তার মৃত্যুর খবর পাই। এরপরে বিক্রম জানতে পারে সে বিশ্বনাথের 2টি স্ত্রী ছিল, সুজাতা আর মালিনী। তাদেরও সে ইন্টারোগেশন করে। সুজাতা বলে, যেদিন বিশ্বনাথ মারা যায় সেদিন আমি আমার ছেলেকে নিয়ে দূরে মন্দিরে গিয়েছিলাম পুজো দেওয়ার জন্য, তাই আমার মনে হয় মালিনী এবং সেই ড্রাইভার মিলেই বিশ্বনাথকে খুন করেছে। তখন মালিনীকে ইন্টারোগেশন করা হয়। মালিনী বলে, স্যার, আমি এমনটা কেন করব? বিশ্বনাথের সাথে আমার সম্পর্কটা ভালো ছিল, আমি জেনে বুঝে নিজের পায়ে কেন কোড়াল মারব? এরপরে এই কেসের সাথে জড়িত আরো কিছু ব্যক্তিকে ইন্টারোগেশন করা হয়, কিন্তু বিক্রম সেখান থেকে তেমন কোনো ক্লুই খুঁজে পায় না। এরপরে বিক্রম বিশ্বনাথের বাড়িতে চলে যায়, তার রুমটা ভালো করে সার্চ করে, কিন্তু সেখান থেকে সে তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছুই খুঁজে পায় না, শুধু কয়েকটা মদের বোতল ছাড়া, যেটা দেখে বিক্রম বুঝতে পারে বিশ্বনাথ অনেক বেশি মদ পান করত। বিক্রম থানায় চলে আসে, আর এরপরে বিক্রমের তার একটি ঘটনা মনে পড়ে। বিক্রম যখন ছোটবেলায় অনাথাশ্রমে ছিল তখন সে একবার খেলার সময় পড়ে গিয়েছিল, আর তার হাঁটু থেকে কেটে গিয়ে অনেক রক্ত বের হচ্ছিল। তখনই অনাথাশ্রমের সেই লোকটি কিছু লতা পাতা কেটে একটা রস বানিয়ে সেখানে লাগিয়ে দেয়, যার ফলে সেই ক্ষতটা খুব দ্রুত শুকিয়ে যায়। তখনই বিক্রম রামুকে জিজ্ঞেস করে, এখানে এত ঘন একটা জঙ্গল, এখানে লতা পাতা দিয়ে ওষুধ তৈরি করার মতো গাছ কি এখানে নেই? রামু বলে, হ্যাঁ স্যার, অনেক আছে। 2 দিন আগে আমার শরীরটা একেবারেই খারাপ হয়ে গিয়েছিল, আমি হসপিটালে গিয়েছিলাম, আর সেখানে তারা আমাকে ঠিক করার জন্য লতাপাতা দিয়ে তৈরি কিছু মেডিসিন দিয়েছিল, আর সেটা খাওয়ার সাথে সাথে
আমি একেবারে সুস্থ হয়ে গিয়েছিলাম। তখনই সেখানে থানায় কার্পেন্টার চলে আসে, আর কার্পেন্টার বিক্রমকে বলে 20 বছর আগে এই গ্রামেও এমন একজন লোক ছিল যে লতা পাতা দিয়ে অনেক জড়িবুটি বানাতো, আর সেই সব জড়িবুটি ক্ষতস্থান বা অসুখ সারানোর জন্য অনেক কার্যকর ছিল। আর সেই লোকটা এই সব জড়িবুটি বানিয়ে এই গ্রামের লোকদের সাহায্য করত, কিন্তু এখন আর তার কোনো হদিস নেই। অনেকে বলে সে পাশের গ্রামেই লুকিয়ে রয়েছে। তখনই থানায় আরো একজন ছেলে চলে আসে। সেই ছেলেটি পুলিশকে কিছু ইনফরমেশন দেয়, আর সেই ইনফরমেশন মোতাবেক গ্রামের একেবারে শেষ প্রান্তে একটি বাড়ির ভেতরে সন্দেহজনক কিছু কর্মকাণ্ড ঘটছে। আর সেটা দেখার জন্যই বিক্রম পুলিশ নিয়ে সেখানে চলে যায়। আর সেই ঘরের ভেতর থেকে গায়ত্রী নামের একজন মহিলা বের হয়। বিক্রম এবং বাকি পুলিশরা পুরো রুমটা ভালো করে সার্চ করে, কিন্তু তারা সেখানে তেমন কিছুই খুঁজে পায় না। বিক্রম গায়ত্রীকে জিজ্ঞেস করে, তুমি ছাড়া এই বাড়িতে আর কে থাকে? গায়ত্রী বলে, আমি একাই থাকি, আর কেউ থাকে না। বিক্রম এবং পুলিশরা সেখানে কিছু না পেয়ে সেখান থেকে চলে আসে, কিন্তু রাস্তায় আসার সময় তারা একটি মেয়েকে দেখতে পায়। আর এই মেয়েটি সেই মেয়েটি ছিল যাকে বিক্রম ওই গ্রামে ইন্টারোগেশন করছিল, আর সে এখানে লুকিয়ে লুকিয়ে হাঁটছিল। বিক্রম এটা দেখে তার প্রতি সন্দেহ হয়, এজন্য সে মেয়েটিকে পুলিশ জিপে উঠিয়ে নেয়। কিন্তু যাওয়ার সময় হঠাৎ করেই চারপাশটায় ধোঁয়ায় ভরে যায়, আর পুলিশ জিপে তখন রামু একাই ছিল। এরপর হঠাৎ করে রামু তার সামনে সেই ব্রহ্ম রাক্ষসকে দেখতে পায়। এতে সে প্রচন্ড ভয় পেয়ে যায়, আর এরপরে হঠাৎ করে পিছনে তাকিয়ে দেখে সে মেয়েটি নেই। এতে রামু আরো ভয় পেয়ে যায়। বাসায় আসার পরে ভয়ে তার জ্বর চলে আসে। এরপরে বিক্রম যখন রামুর সাথে তার বাড়িতে দেখা করতে আসে, তখন রামু সব ঘটনা খুলে বলে। আর রামু বলে, আমি সেই ব্রহ্মা রাক্ষসকে নিজের চোখে দেখেছি, আর এখন আমার প্রচন্ড ভয় করছে। আমি আর কখনো সেই জঙ্গলে যেতেই পারবো না। এই বিষয়টাতে বিক্রমের একটু খটকা লাগে। এরপরে জার্নালিস্ট আধার সাথে দেখা করতে আসে বিক্রম, আর বিক্রম তাকে বলে, আমরা পোস্টমর্টম রিপোর্ট থেকে জানতে পেরেছি আপনার বস প্রকাশের ডেড বডিতে পয়জন পাওয়া গেছে, আর সেই পয়জনের কারণেই তার মৃত্যুটা হয়েছে। আধা বলে, হ্যাঁ আমি সেটা জানি, আর সেই পয়জনটা আনআইডেন্টিফাইড ছিল। আমি হসপিটালে গিয়েছিলাম, আর সেখান থেকে আমি খোঁজ নিয়েছি। বিক্রম বলে, হ্যাঁ, আর ঠিক একই পয়জন সে আগের এসআই বিশ্বনাথের শরীরেও পাওয়া গেছে। এই দুজনকে যে কোনো একজন লোকই খুন করেছে, আর আমি যে করেই হোক তাদের খুব তাড়াতাড়ি ধরে ফেলবো। বিক্রম এরপর রাতের বেলা কোথাও যাচ্ছিল গাড়ি নিয়ে, কিন্তু হঠাৎ করেই জঙ্গলে প্রবেশ করার পরে সে অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। আর এরপরে গাড়ি থামিয়ে সেই আওয়াজের উৎস খুঁজতে থাকে, আর একটু সামনে যেতেই সে তার নাকে অদ্ভুত এক ঘ্রাণ পায়। সে একটি গাছ দেখতে পায়, গাছের ভেতরে সে অদ্ভুত এক নিশানা দেখতে পায়। আর গাছটা ভালো করে দেখতেই বিক্রমের মনে হতে থাকে এই গাছ থেকে হয়তোবা ছালবাকল তুলে নেওয়া হয়েছে, হয়তোবা এখান থেকে জড়িবুটি বা অন্য কিছু বানানো হয়েছে। আর তখনই বিক্রম বুঝতে পারে গ্রানটা সেই গাছ থেকে এসেছিল। বিক্রম সেই গাছের কিছু স্যাম্পল নিয়ে থানায় চলে আসে, আর রামাপ্পাকে বলে এটা ল্যাবে পাঠিয়ে দেওয়ার জন্য। এরপরেই রামাপ্পা দেখা যায় সেখানে একজন চোরকে ধরে নিয়ে আসে। এর কিছুক্ষণ পরেই বিক্রম সেই সাঞ্জুকে থানায় ধরে নিয়ে আসে ইন্টারোগেশন করার জন্য। বিক্রম বলতে থাকে, তোমার সাথে এবং সেই জার্নালিস্ট প্রকাশের সাথে ঝামেলা হয়েছিল, আর এটা আমি জানি। তুমি তাকে হুমকিয়ে দিয়েছিলে, আর এই জন্যই তুমি তাকে সুযোগ বুঝে মেরে ফেলেছো, তাই তো তোমাকে থানায় নিয়ে আসা হয়েছে। একটা মিথ্যে কথাও বললে আমি তোমাকে এখানে টর্চার করেই মেরে ফেলবো, তাই যেটা সত্যি সেটা আমাকে খুলে বলো। আর এতে সাঞ্জু অনেক ভয় পেয়ে যায়। তখন সাঞ্জু বিক্রমকে বলে, স্যার আসলে আমি অবৈধ ব্যবসা করি, আর এটা প্রকাশ জানতে পেরে গিয়েছিল, আর সে এর জন্য আমাকে ব্ল্যাকমেল করছিল। হয় আমার অবৈধ ব্যবসার নিউজ পত্রিকায় ছাপিয়ে দেবে, নয়তোবা তাকে টাকা দিতে হবে। আর এই জন্য সে 10 লাখ টাকা চেয়েছিল। আমি চেয়েছিলাম 5 লাখ টাকায় কেসটা রফা দফা করতে, কিন্তু সে রাজি হচ্ছিল না। এর জন্য রেগে গিয়ে আমি আমার লোকদের বলেছিলাম প্রকাশকে শুধুমাত্র হুমকি দেওয়ার জন্য। এরপরে বিক্রম সাঞ্জুর লোকদের থানায় নিয়ে আসে এবং তাদের গান দেখে ভয় দেখায় আর ইন্টারোগেশন করতে থাকে। তখন সেই লোকগুলো বলে, হ্যাঁ সাঞ্জুর কথায় আমরা প্রকাশকে থ্রেট দেওয়ার জন্য তাকে জঙ্গলের মাঝে তার গাড়িটা থামিয়েছিলাম, কিন্তু প্রকাশই উল্টো তার কাছে থাকা গানটা বের করে আমাদের উপরে ফায়ার করতে শুরু করে। আমরা শুধু নিজেদের জীবন নিয়ে সেখান থেকে কোনো মতে পালিয়ে এসেছিলাম। আর সত্যি বলছি, এরপরে প্রকাশকে কে মেরেছে আমরা সেটা জানি না। বিক্রম তখন তাদের কথায় বিশ্বাস করে তাদের তখনকার মতো ছেড়ে দেয়। এদিকে রামু সেই চোরটাকে ছাড়ার জন্য স্কুটি নিয়ে একটা জায়গায় আসে। ঠিক তখনই সে দেখতে পায়
জমিদারের একটা গাড়ি সেদিক দিয়ে যাচ্ছিল আর সেটা জঙ্গলের ভেতরে ঢুকতে শুরু করে। রামু সেটাকে ফলো করে পিছু থেকে। তখনই দেখতে পায় সেই গাড়িটা জঙ্গলের ভেতরে এসে থামে আর সেখান থেকে কয়েকজন লোক বের হয়। তখনই অপর প্রান্ত থেকে আড়াল থেকে একটা ছেলে বের হয়ে আসে আর সে জমিদারের লোকদের দিকে তাকিয়ে গুলি করতে শুরু করে। ঠিক তখনই রামু সেখান থেকে দৌড়ে পাশের একটা দোকানে চলে আসে আর সেখান থেকে সে সাথে সাথে বিক্রমকে কল করে। বিক্রম সেখানে চলে আসলে তাড়াতাড়ি রামু আর বিক্রম ঘটনাস্থলে চলে যায় আর তারা দেখতে পায় যে ছেলেটি জমিদারের লোকদের উপরে গুলি করছিল তারই লাশ সেখানে পড়ে রয়েছে। লোকটি হয়তোবা জমিদারের লোকদের মারতে এসেছিল, কিন্তু সেই নিজেই মারা পড়েছে। আর তাকে কে পাঠিয়েছে সেটা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো। এরপরে এই রাতের বেলায় রামু আর বিক্রম জমিদার বাসায় চলে আসে। আসার পরে সেখানে সে একটি নাম্বার প্লেট ছাড়া বাইক দেখতে পায়। বিক্রম সেখানকার লোকদের বলে এই বাইকটা নিয়ে থানায় আসার জন্য, কিন্তু সেখানে একজন লোক অনেক বেশি মদ খেয়েছিল যে বিক্রমকে উল্টোপাল্টা কথা বলছিল আর এই জন্য বিক্রম তাকে চর মেরে শান্ত করে দেয়। আর এদিকে হইচই শুনে বাইরে চলে আসে সেই জমিদার বলে কি হয়েছে? বিক্রম বলে ভালো হয়েছে তুমি বাইরে এসেছো, আমি তোমাকে নেয়ার জন্যই এসেছি। কার্নিগাল বলে কি হয়েছে, ভেতর আসুন, ভেতরে এসে কথা বলি। বিক্রম ভেতরে যায় আর বলে পাহাড়ে একটা ছেলের লাশ পাওয়া গেছে জঙ্গলের ভেতরে, আর সেখানে আশেপাশে তোমার ছেলের গাড়ি দেখতে পাওয়া গেছে। আমার সন্দেহ হচ্ছে সেই ছেলেটার খুনের পেছনে তোমার ছেলেরও হাত রয়েছে। কালকে সকালেই তুমি তোমার ছেলেকে থানায় পাঠিয়ে দেও, না হলে আমি আমার লোকদের দিয়ে ওকে উঠিয়ে নিয়ে যাব। কার্নিগাল আসলে ভয় পেয়ে গিয়েছিল। তখন সে বিক্রমকে বলে স্যার, আসলে এখানে আমার ছেলের দোষ নেই, আমার গাড়িটা নিয়ে অন্যজন লোক গিয়েছিল আর আমি তাকে থানায় পাঠিয়ে দেব। বলেই ঠিক কি ঘটেছিল এবং কে করেছিল এটা বের হয়ে যাবে, আপনি কোনো টেনশন করবেন না, কালকে সকালে আমি পাঠিয়ে দেব। বিক্রম বলে ঠিক আছে। সে সেখান থেকে চলে আসে। এরপরেই কার্নিগাল তার দুইজন লোকের মধ্যে একজন লোক মাধবানকে বলে তুমি কালকে সকালেই থানায় চলে যাবে আর বলবে তুমি গাড়িটাকে সার্ভিসিং এর জন্য নিয়ে গিয়েছিলে, নয়তোবা ওই বিক্রম আমার ছেলেকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। যে করে হোক এই কেসটাকে ধামাচাপা দিতে হবে। মাধবন বলে ঠিক আছে। পরদিনই দেখা যায় থানার বাইরেই বসেছিল বিক্রম। তখনই তার ছোটবেলার আরো একটি ঘটনা মনে পড়ে। বিক্রম যখন প্রথমবার এসে পুলিশে জয়েন হয় তখন অজ্ঞাতনামা একজন লোক বিক্রমকে বলে তুমি শিবপুর গ্রামে তোমার বাবা মায়ের খোঁজ পাবে, সেখানে চলে যাও। আর এরপরেই লোকটা হঠাৎ করে সেখান থেকে উধাও হয়ে যায়। আর এই জন্যই বিক্রম আসলে এই শিবপুর গ্রামে এসেছিল তার বাবা মায়ের খোঁজের জন্য। এরপরেই দেখা যায় মাধবন থানায় চলে আসে। বিক্রম তাকে গান পয়েন্টে নিয়ে বলে বলো, সত্যি বলো কি হয়েছিল। তখন মাধবন বলে 1 বছর ধরে আমি কার্নিগালের হয়ে কাজ করছি আর এর পেছনে আমার উদ্দেশ্য ছিল এই 1 বছরে আমি তার হয়ে কাজ করে তার ভরসা জিতেছি। এর পেছনেও আমার একটা উদ্দেশ্য ছিল। এর আগের যে এসআই ছিল বিশ্বনাথ, তাকে আমি মেরেছি। অন্যদিকে সেই জার্নালিস্ট প্রকাশকেও আমি মেরেছি আর প্রকাশকে আমি বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলেছিলাম। আর আমি এই সবকিছু গায়ত্রী এই কথাটুকু বলতে যাবে ঠিক তখনই সেখানে কয়েকজন অজ্ঞাত লোক আসে আর সেখানে মাধবানকে গুলি করে তাকে মেরে ফেলে। গুলি লাগার ফলে মাধবান সেখানেই সাথে সাথে মারা যায়। সে আগে আর একটা কথাও বলতে পারে না আর সেই লোকগুলো জঙ্গলের দিকে পালিয়ে যেতে থাকে। এতে বিক্রম প্রচন্ড রেগে যায়, তাদের দিকে এলোপাথারি গুলি চলতে থাকে আর চিৎকার করতে থাকে, কারণ একটু পরেই সে সত্যিটা জানতে পারত। এরপরে পুরোপুরি সত্যি জানার জন্য বিক্রম অন্য গ্রামের পাশে থাকা সেই মহিলা গায়ত্রীকে উঠিয়ে নিয়ে আসে, কারণ মাধবান তার মারা যাবার আগে শুধু গায়ত্রীর নামটা বলতে পেরেছিল। বিক্রম গায়ত্রীকে এই গ্রামে যে খুনগুলো হচ্ছে সেটার ব্যাপারে জিজ্ঞেস করে। ঠিক তখনই থানায় একজন বৃদ্ধ লোক, সেই মেয়েটি এবং আরো একটি ছেলে আসে। আর তখনই এই মুভির সব থেকে বড় একটা টুইস্ট রিভিল হয়। সেই বৃদ্ধ লোকটা বলে 20 বছর আগে এই গ্রামের জঙ্গলে আমি থাকতে শুরু করেছিলাম। আমি লতা পাতা দিয়ে জড়িবুটি বানানোতে অনেক বেশি দক্ষ ছিলাম আর আমি জড়িবুটি বানিয়ে গ্রামবাসীদের সাহায্য করছিলাম। আর এই জঙ্গলে এইসব লতা পাতা অনেক বেশি পাওয়া যেত আর এই জঙ্গলে যেসব লতাপাতা পাওয়া যেত সেগুলো অনেক মূল্যবান ছিল। আর এই ব্যাপারটা এই গ্রামের জমিদার জেনে যায় আর তার সাথে মিলিত ছিল সেই এসআই বিশ্বনাথ এবং জার্নালিস্ট প্রকাশ। আর তারা তিনজন মিলে প্ল্যান করে এই গ্রামের জঙ্গলে যত মূল্যবান গাছপালা রয়েছে সেগুলো তারা চড়া দামে বিক্রি করে দেবে। অন্যদিকে আমার ছেলে এই গ্রামে ভূতাকালাম অনুষ্ঠানে পারফর্ম করত আর ওকে সহ আমার আরো 4টি ছেলে ছিল। এই আমার মতো আরো কয়েকজন লোক ছিল যারা জমিদার কার্নিকালের বিরুদ্ধে আন্দোলন করে এবং বিরোধিতা করে, কিন্তু সেই জমিদার আমাদের একটা কথাও শোনেনি, বরং আমাদের পুরো বাড়িটাই জ্বালিয়ে দিয়েছিল। আর সেই আগুনে আমার পুরো পরিবার
পুড়ে ছাই হয়ে গিয়েছিল। আর সেই দিন থেকে আমি শপথ নিয়েছিলাম আমি এদের সবাইকে মেরে ফেলবো। আর তাদেরকে মারার জন্যই আমি মাধবানকে এই গ্রামে পাঠিয়েছিলাম, যে এসআই বিশ্বনাথের মদের ভেতরে বিষ মিশিয়ে দিয়ে তাকে মেরে ফেলেছিল। আর এরপরে সেই জার্নালিস্ট প্রকাশকেও মাধবান মেরে ফেলে। আর এখন বাকি রইল সেই জমিদার। তোমরা পুলিশরা আমাদের কিছুই করতে পারবে না, যে করেই হোক আমি আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। এরপরে সেই বৃদ্ধ লোকটি আরও একটি শকিং ব্যাপার বিক্রমকে বলে, সেটা হচ্ছে এই যে গায়ত্রী রয়েছে, একদিন বিশ্বনাথ গায়ত্রী এবং তার হাজব্যান্ডকে কোনো একটা অপরাধে থানায় ধরে নিয়ে এসেছিল এবং সদাশু গায়ত্রীর হাজব্যান্ড সদাশুকে সে থানায় অকথ্য টর্চার করে আর একটা সময় তাকে সেখানেই মেরে ফেলে। অন্যদিকে গায়ত্রীকে সে থানার ভেতরেই রেপ করে। এরপরে বৃদ্ধ লোকটা আরো একটা টুইস্ট রিভিল করে, সেটা হচ্ছে এই গায়ত্রী হচ্ছে বিক্রমের মা। গায়ত্রী বিক্রমকে বাঁচানোর জন্যই সেই দিন বিক্রমকে অনাথ আশ্রমে রেখে এসেছিল আর এরপরে নিজে এই গ্রামে এসে লুকিয়ে লুকিয়ে থাকতে শুরু করে। সবকিছু শোনার পরে বিক্রম একেবারে হতবাক হয়ে যায়। সে নিজের কানকে বিশ্বাসই করতে পারছিল না। তারপরও সে তার মা গায়ত্রীকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে আর বলে এখন সেই জমিদারকে সে নিজের হাতে শাস্তি দেবে। কিন্তু সেই দিন রাতেই দেখা যায় তার স্ত্রী জমিদারকে এক গ্লাস পানি এনে দেয়। কার্নিকাল সেই পানি পান করার পরে হঠাৎ করেই তার বাড়ির পাশে জঙ্গলের ভেতরে কিছু একটা শব্দ শুনতে পায়। সে বিরক্ত হয়ে যায়, গানটা নিয়ে সেই দিকে আসতে শুরু করে। আর একটা সময় আস্তে আস্তে কার্নিকাল জঙ্গলের অনেক ভেতরে চলে আসে। তখন হঠাৎ করেই সে একজন দেবতাকে তার সামনে দেখতে পায়। এটা দেখে কার্নিকাল ভয় পায় না, বরং একটু ভালো করে দেখার পরে বলে, তুমি পুলিশ অফিসার বিক্রম তাই না? আমার কেন জানি মনে হচ্ছে তুমি এখানে আমাকে মারতে এসেছো, কিন্তু সেটা কখনোই তুমি পারবে না। তার আগে আমি তোমাকে মেরে ফেলবো। কার্নিকাল বিক্রমকে গান পয়েন্টে নিয়ে নেয়। ঠিক তখনই সেখানে বাকি লোকরা একে একে আসতে শুরু করে আর এরপরই বিক্রম এবং কার্নিকালের মধ্যে ফাইট হতে শুরু করে। প্রচন্ড ফাইট হওয়ার পরে একটা সময় কার্নিকাল হঠাৎ করে নিচে পড়ে যায় আর তার বুকে প্রচন্ড ব্যথা হতে শুরু করে। আর একটা সময় ছটফট করে সেখানেই কার্নিকাল মারা যায়। আসলে কার্নিকালের স্ত্রী যে পানি তাকে খেতে দিয়েছিল সেটার ভেতরেই বিষ ছিল, আর এটা কার্নিকালের স্ত্রী নিজেও জানতো না। আর কার্নিকাল সেই পানিটা পান করে ফেলেছিল। আর এভাবেই সেই বৃদ্ধ লোক এবং বিক্রম তাদের প্রতিশোধ নেয়। কার্নিকালের লোভের বশবর্তী হয়ে সেই বৃদ্ধ লোকটা নিজের পরিবারকে হারিয়েছিল, তার পুরো পরিবার আগুনে জ্বলে গিয়েছিল। অন্যদিকে সেই বৃদ্ধ লোকটাকে বন না কাটার বিষয়ে সমর্থন করাতে বিক্রমের বাবা মাকে থানায় ধরে নিয়ে এসেছিল এসআই বিশ্বনাথ এবং সদাশুকে থানায় ভেতরে মেরে ফেলে আর গায়ত্রীকে থানার ভেতরে রেপ করে। অবশেষে সেই বৃদ্ধ লোক এবং বিক্রম নিজেদের প্রতিশোধ এভাবেই নিয়ে নেয়। আসলে পাপ কখনোই চাপা থাকে না। আজকে নয়তোবা কালকে, নয়তোবা 10 বছর পর, নয়তোবা 20 বছর পর সেই পাপের ফল তাকে ভোগ করতেই হবে। আর সেটাই হয়েছিল কার্নিকাল, এসআই বিশ্বনাথ এবং প্রকাশের ক্ষেত্রে, কারণ তারা সবাই মিলে একটা অপকর্ম করতে চেয়েছিল আর এর জন্য অনেকগুলো মানুষকে তারা খুন করে, যার ফলে সবগুলোই তারা ধামাচাপা দিয়ে দেয় আর সেটাই একটা সময় তাদের প্রাণঘাতী হয়ে ফিরে। তো মুভিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে পারেন। আর মুভিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো মুভি বা ওয়েব সিরিজ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো আর সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।